প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় উচ্চ রক্তচাপ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শফিকুর রহমান পাটোয়ারি 1970 সালের জানুয়ারি মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ স্যার, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আমরা অনেক ক্ষেত্রে অনেককেই বলতে শুনি যে হঠাৎ করেই বলছে প্রেশার বেড়ে গেছে। কখন একজন ব্যক্তির উচ্চ রক্তচাপ হয়েছে এটি আমরা বলতে পারবো? অধিকাংশ ক্ষেত্রেই ব্লাড প্রেশার রোগী দেখা যায় যে কোনো সিমটম থাকে না, কোনো ডাক্তারের কাছে অন্য কোনো সমস্যার জন্য গেলেন, ব্লাড প্রেশার মাপলেন, দেখে গেলো ব্লাড প্রেশার বেশি, অথবা কোনো মেডিকেল চেক আপের জন্য যাওয়ার পর দেখা গেলো ব্লাড প্রেশার বেশি। তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে যেমন বলেন যে ঘাড়ে ব্যথা, মাথা ঘুরাচ্ছে, বুকে একটু চাপ চাপ লাগা, এই ধরনের সমস্যার পর ব্লাড প্রেশার মাপার পর দেখা যাচ্ছে যে ব্লাড প্রেশার বেশি। এখানে আমরা কখন বলবো উচ্চ রক্তচাপ, এটা নিয়ে অনেক ডিবেট আছে। তবে বর্তমানে যেটা আমরা বেশি ফলো করি, যেমন আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের যে রিকমেন্ডেশনগুলো আছে সেই রিকমেন্ডেশনগুলো অনুযায়ী যে 140 মিলিমিটার মার্কারি সিস্টোলিক ব্লাড প্রেশারের নিচে রাখতে হবে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে 90 মিলিমিটার মার্কারি নিচে রাখতে হবে। তবে নর্মাল ব্লাড প্রেশার হিসেবে বিবেচনা করা হয় 120 মিলিমিটার মার্কারি সিস্টোলিক বা তার নিচে, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 মিলিমিটার মার্কারি বা তার নিচেকে সাধারণত নর্মাল ব্লাড প্রেশার হিসেবে বিবেচনা করা হয়। তাহলে মাঝখানে তো একটা গ্যাপ থেকে যাচ্ছে। যেমন এই মাঝখানে যে গ্যাপটাকে সেটাকে দুটি ভাগে ভাগ করা হয়। যেমন একটা হচ্ছে আপনার 120 থেকে 129 মিলিমিটার মার্কারি, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 80 মিলিমিটার মার্কারির নিচে, এই পর্যায়কে আমরা বলি এলিভেটেড ব্লাড প্রেশার বলি, মানে ব্লাড প্রেশারটা একটু বেশি। এখন এলিভেটেড ব্লাড প্রেশারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কি জিনিসটা, যে এই ক্ষেত্রে আমরা কোনো ওষুধ দিব না, কিন্তু যার বেশি থাকে তার ক্ষেত্রে আমরা বলবো যে আপনি একটু জীবন যাপনের ক্ষেত্রে একটু নিয়মকানুন মেনে চলেন, লাইফস্টাইলটাকে একটু মডিফিকেশন করবেন। নেক্সট আরেকটা স্টেজ আছে এর ভিতরে, যেমন হলো 130 থেকে 139 মিলিমিটার মার্কারি পর্যন্ত যে একটা গ্যাপ থাকে, আর ওখানে হচ্ছে 80 থেকে 89 পর্যন্ত যে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এই প্রেশার অবস্থায় আমরা এই রোগীদের ক্ষেত্রেও আমরা বলি যে যদি কোনো ধরনের তার রিস্ক ফ্যাক্টর না থাকে, যেমন আমরা বলি হার্টের যদি কোনো রোগ থাকে, যেমন হার্টের রক্তনালীতে ব্লক বা হার্ট অ্যাটাক, অথবা ব্রেনে স্ট্রোক যদি থাকে, অথবা তার কিডনির যদি সমস্যা থাকে বা ডায়াবেটিস থাকে, এই 4টা রোগের যদি সমন্বয় বা এর কোনো একটা রোগ যদি থাকে যার ব্লাড প্রেশার হলো 130 থেকে 139-এর ভিতরে, সেই রোগীর ক্ষেত্রে আমরা বলবো যে স্পেশাল প্রিকশন নেওয়ার জন্য যে উনি লাইফস্টাইল চেঞ্জ করবেন, তার পাশাপাশি ওষুধের প্রয়োজন হলে ওষুধ খেতে আমরা বলবো। তাহলে এই লেভেলের ক্ষেত্রে শুধুমাত্র যাদের রিস্ক ফ্যাক্টর থাকে তাদের ক্ষেত্রে স্পেশাল প্রিকশন নিতে হবে, যাদের রিস্ক ফ্যাক্টর নাই তাদের ক্ষেত্রে শুধু লাইফস্টাইল চেঞ্জ। আর 140 মিলিমিটার মার্কারির উপরে গেলে তাকে ফুল ব্লোম হাইপারটেনশন হিসেবে আমরা বিবেচনা করি, এবং 90 মিলিমিটার মার্কারির উপরে গেলে সেই ক্ষেত্রে অবশ্যই তাকে লাইফস্টাইল চেঞ্জের পাশাপাশি ওষুধের প্রয়োজন হচ্ছে। নিশ্চয়ই আমরা অনেক ক্ষেত্রে বলতে শুনি যে বয়সের সাথে সাথে প্রেশার বা এই যে রক্তচাপের কথা সেটি বাড়তে পারে। বয়সের সাথে আসলে এর সম্পর্কটি কেমন রয়েছে? হ্যাঁ, এখন বয়সের সাথে যে উচ্চ রক্তচাপের সম্পর্ক, আমরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে কম বয়সী রোগীরা আবার উচ্চ রক্তচাপ হবে না। ইভেন বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে উচ্চ রক্তচাপ আছে, যেমন তাদের কিডনির সমস্যার কারণে, যেটা আমাদের দেশে কমন গ্লোমেরুলোনেফ্রাইটিসের জন্য দেখা যায় বাচ্চাদের, কিন্তু আবার রক্তনালীতে ডিফেক্টের জন্য, যেমন কোয়াক্টাশন দেওয়াটার জন্য কিন্তু উচ্চ রক্তচাপ বাচ্চাদেরও হতে পারে। সাধারণত আমরা উচ্চ রক্তচাপ দেখি বয়স বাড়ার সাথে সাথে, অথবা ফ্যামিলিতে যদি হিস্ট্রি থাকে যাদের উচ্চ রক্ত, তাদের ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ রক্তচাপের প্রবলতা প্রকরণ বেশি হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে রক্তচাপের জন্য কিন্তু দায়ী হচ্ছে যে আর্টারি যেগুলো, মানে আমাদের রক্তনালী যেগুলো থাকে শরীরের চতুর্দিকে জালের মতো ছড়ায় থাকে, এই রক্তনালীর গায়ে বয়স বাড়ার সাথে সাথে এগুলো শক্ত হার্ড হতে থাকে, মানে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ যেটাকে আমরা বলি, আর্টারিওস্ক্লেরোসিসও আমরা বলি। তো এই আর্টারিওস্ক্লেরোসিসের জন্য আর্টারির ইলাস্টিসিটি কমে যায়। এই ইলাস্টিসিটি কমে যাওয়ার জন্য হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে হচ্ছে কি তাদের উচ্চ রক্তচাপের প্রবণতা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। বয়স বাড়ার সাথে সাথে রক্তচাপ বৃদ্ধি পাচ্ছে, এটিকে কি আমরা স্বাভাবিকভাবে ধরবো? হ্যাঁ, এটা তো এক ধরনের স্বাভাবিক অবস্থায় যে
যেমন এক বয়স যাদের একটু কম থাকে তার রক্তচাপ কম থাকবে, যত বাড়তে থাকবে 65 এন্ড অ্যাবার্স যখন হবে তখন রক্তচাপটা অনেকটাই বেশি থাকে। যেমন কোনো কোনো ক্ষেত্রে আমরা তো বলি একেবারে বয়স যখন যাদের অনেক বেশি থাকে তাদের ব্লাড প্রেশার 150 বা নিচেটা যে 90 বা 100 এই লেভেলেও আমরা কিন্তু খুব বেশি মানে তার ক্ষেত্রে এটাকে স্বাভাবিক হিসেবে অনেক সময় বিবেচনা করি, যার প্রাইল পেশেন্ট যাদের বয়স অনেক বেশি থাকে। সুতরাং বয়স বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপ বাড়ার প্রবণতা, এর পাশাপাশি আরও কিছু জিনিস আছে, যেমন আপনি দেখবেন ডায়াবেটিস যাদের থাকে, তারপর হচ্ছে যাদের হচ্ছে খাদ্য অভ্যাসেও যদি কিছুটা চেঞ্জ, যেমন যারা কোলেস্ট্রল জাতীয় খাবার যারা বেশি খাচ্ছেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু প্রেশার বাড়তি থাকে। হঠাৎ যদি কারো রক্তচাপ বেড়ে যায় তাৎক্ষণিকভাবে কি করণীয়? হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে যেমন আমরা আসলে উচ্চ রক্তচাপ আমরা কখন বলি, পারসিস্টেন্ট রেজ অফ ব্লাড প্রেশার হইতে হবে। কয়েকটা রিডিংয়ে যদি আমরা বেশি পাই তখনই আমরা বলবো তিনি একজন উচ্চ রক্তচাপের রোগী। কিন্তু এছাড়াও কিন্তু মাঝে মাঝে কিন্তু রক্তচাপ বেড়ে যেতে পারে। যেমন আমি যদি একটু দৌড়ে আসলে ব্লাড প্রেশার মাপলে কিন্তু দেখবেন ব্লাড প্রেশার বেশি। হঠাৎ আমি একটা ট্রান্স সিচুয়েশনে পড়ে গেলাম, ব্লাড প্রেশার কিন্তু বেশি হবে। আবার যদি আমরা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ যেগুলিকে আমরা বলি, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করার পর দেখবেন যে সাথে সাথে ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এই যে ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়া অথবা টেনশনের জন্য, অস্থিরতার জন্য কোনো একটা পরিস্থিতির কারণে ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা রোগীকে একটু কাম অ্যান্ড কোল্ড প্লেসে যেতে বলি, একটু রেস্ট নেওয়ার জন্য বলি, আমরা একটু কিছু অ্যাঞ্জিওলাইটিক আমরা দিতে পারি, অথবা কিছু কিছু মানে বলা হয় যে শরীরটাকে করার জন্য কিছু মেডিটেশনের মতো কিছু প্রসেস আছে, এর মাধ্যমে কিন্তু প্রেশারটাকে নামিয়ে আনা যায়। আর প্রেশার যদি অনেক বেশি থাকে তাৎক্ষণিকভাবে আমরা ওই মুহূর্তের জন্য কিছু ওষুধ প্রয়োগের মাধ্যমে প্রেশারটা কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। দর্শকরা তো অনেক ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতির কথা জানতে চান, সেক্ষেত্রে প্রেশার বেড়ে গেলে ঘরোয়া কোনো পদ্ধতি রয়েছে কিনা? আমাদের দেশে প্রচলিত অনেকগুলো দেখি যে বিভিন্ন লেবু পানি খাচ্ছে কিংবা তেঁতুল পানি খাচ্ছে, সেগুলোতে কোনো আসলে উপকার হয় কিনা? হ্যাঁ, মানে আপনি সুন্দর একটা প্রশ্ন অবতারণা করলেন যে আমাদের দেশে কিন্তু এটা খুব কমন প্র্যাকটিস, যে আপনি দেখবেন যে যখনই প্রেশার বেড়ে যায় সাথে সাথে একটু তেঁতুলের, সবচেয়ে বেশি হলো তেঁতুলের পানি খাওয়া, তারপরে লেবুর পানি খাওয়া, এগুলো। এখন এর ভিতরে কি নিহিত আছে, যেমন আমরা যেটা জানি যে উচ্চ রক্তচাপকে আপনার কমাইতে হইলে পটাশিয়াম কন্টেনিং খাবারের কথা আমরা বলি, যেমন ফ্রুটসের ভিতরে কিন্তু পটাশিয়াম থাকে। তো এই পটাশিয়ামটা তাৎক্ষণিকভাবে ব্লাড প্রেশারটা কিন্তু আর্টারিয়াল রিল্যাক্সেশনের মাধ্যমে ব্লাড প্রেশার কমাইতে পারে। এই জন্য আপনি দেখবেন যে ডেস্ক ডায়েটারি অ্যাডভাইস যেটা করা হয় এর ভিতরে হচ্ছে লবণ কম খাওয়া, পটাশিয়াম কন্টেনিং খাবারের কিন্তু একটু বাড়াই দিন। যেমন পটাশিয়াম থাকে সাধারণত ফ্রুটসে, তো আপনি যে কোনো ফ্রুটসের যদি আমরা জুস খাই ওই মুহূর্তে, তাহলে কিছুটা ব্লাড প্রেশার কিন্তু কমে আসবে। উচ্চ রক্তচাপ এটির পেছনে কি কি কারণ রয়েছে? অধিকাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, এবং আমরা এর কারণের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করি উচ্চ রক্তচাপ। একটাকে আমরা বলি প্রাইমারি হাইপারটেনশন, যেই ক্ষেত্রে হচ্ছে কোনো ইটিওলজি, সুনির্দিষ্ট ইটিওলজি খুঁজে পাওয়া যাচ্ছে না। আরেকটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন, বা যার ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে এবং এই কারণের চিকিৎসা করলে দেখা যায় ব্লাড প্রেশারও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে আমরা যদি প্রাইমারি হাইপারটেনশনের কথা বলি, 90 to 95% কেসই হলো প্রাইমারি হাইপারটেনশন, যেখানে কারণ পাওয়া যায় না। তবে এই ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টরকে দায়ী করা হয়, যেমন আমাদের লাইফস্টাইলের সাথে এবং কিন্তু খাদ্য অভ্যাসকে রেসপন্সিবল করে ধরা হয়। যেমন যারা ধূমপান বেশি করেন তাদের ক্ষেত্রে, যারা অ্যালকোহল খাচ্ছেন, যারা কায়িক পরিশ্রম করেন না, ওজন বেশি। যেমন ওজনের কথা যদি আমরা বলি, স্বাভাবিক ওজন হচ্ছে, যেমন আমরা বডি মাস ইন্ডেক্স দিয়ে দেখি 18.5 থেকে হলো 29.9 পর্যন্ত হচ্ছে আমরা ধরে নিই যে এটা হচ্ছে স্বাভাবিক ওয়েট যদি বেশি হয়ে যায়, যেমন 30-এর উপরে গেলে আমরা বলি ওভারওয়েট। তারপর হচ্ছে এর যদি ওয়েটটা যদি বেশি হয়, যেটি বিএমআই, না আমি আরেকটু কারেকশন করে নিচ্ছি, 18.5 থেকে শুরু করে 24.9 পর্যন্ত হচ্ছে স্বাভাবিক, আর 25 থেকে 30 পর্যন্ত আমরা বলি ওয়েট বেশি, আর হচ্ছে 30-এর উপরে আমরা বলি যে একেবারে ওবেসিটি আর কি। তাহলে যে ওয়েটটা যদি আমরা বিএমআই ইন্ডেক্স যদি আমরা কমে রাখতে পারি ওয়েটটা, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু ব্লাড প্রেশারটা কিন্তু কম থাকে। তাহলে ওয়েট বেড়ে যাওয়াটা কিন্তু একটা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার কারণ হিসেবে বিবেচনা করে। খাদ্য অভ্যাস, যারা লবণ বেশি খাচ্ছেন, যারা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, কোলেস্ট্রল জাতীয় খাবার, ট্রান্স ফ্যাট বেশি খাচ্ছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফ্যামিলি হিস্ট্রি, জেনেটিক একটি কারণ, বয়স বেশি, তারপর হচ্ছে যারা মেল তাদের ক্ষেত্রে হচ্ছে। তাহলে এই ফ্যাক্টরগুলোকে, যাদের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে এই ফ্যাক্টরগুলো বিবেচনা নেওয়া হয়। আর যাদের সুনির্দিষ্ট কারণ থাকে, সেকেন্ডারি হাইপারটেনশন, সেই ক্ষেত্রে আমরা কিডনির কারণটাকে সবচেয়ে বেশি দেখা হয়, যে কিডনির যদি সমস্যা থাকে, ইভেন রেনাল আর্টারি স্টেনোসিস, ক্রনিক রেনাল ফেলিউর, এইরকম অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরে আমরা যদি দেখি কিছু এন্ডোক্রাইন গ্রন্থির সমস্যা, যেমন থাইরয়েডের যদি সমস্যা থাকে, হাইপারথাইরয়েডিজম, তারপরে আপনার কুশিং
সিনড্রোম, তাহলে এই রোগের কারণেও কিন্তু রক্তচাপ কিন্তু বেড়ে যায়। আবার কিছু ওষুধের কারণে হতে পারে, যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ অথবা NSAID, যেমন ব্যথা নিরোধকের জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, কন্ট্রাসেপটিভ পিল যারা খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ রক্তচাপ থাকে। রক্তনালীতে যেমন চিকন হয়ে যাওয়া, বড় রক্তনালী যাকে আমরা কোয়াক্টের শব্দে আওটা বলি, তার ফলেও কিন্তু উচ্চ রক্তচাপ হচ্ছে। তাহলে উচ্চ রক্তচাপের কিছু সুনির্দিষ্ট কারণও আছে দেখা যায়। এই কারণগুলো যদি আমরা চিকিৎসা করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ আসে, যাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলি। তার স্থূলতা যেটি রয়েছে সেটির সাথে আসলে এটির সম্পর্ক একটু বিস্তারিতভাবে জানতে চাই। যাদের BMI-টা বেশি, যাকে আমরা বলি যে ওভারওয়েট বা ওবেসিটি আমরা বলি, তাদের ক্ষেত্রেই দেখা যায় উচ্চ রক্তচাপের প্রবণতা বেশি। এখন এই ক্ষেত্রে তাহলে আমাদের সহজ সমাধান কি? আমরা যদি ওবেসিটি কমাইতে পারি, ওবেসিটি কমানোর জন্য আমরা দুটি জিনিসকে আমরা বলি, যে একটা হচ্ছে খাবার কমানো, ক্যালোরি ইনটেক কমানো, আর একটা হচ্ছে এক্সারসাইজ। যার জন্য দেখবেন উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে আমরা এক্সারসাইজের উপর খুব বেশি গুরুত্ব দিচ্ছি। যেমন এক্সারসাইজটা কী ধরনের হবে বলি, আমরা যে মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজের আমরা কথা বলি উচ্চ রক্তচাপ রোগীর ক্ষেত্রে, সে মডারেট ইন্টেন্সিটি মানে কি? সেটা হচ্ছে যে 3 থেকে 4 মাইল পার আওয়ার। তাহলে দেখা যাচ্ছে যে 30 মিনিট করে আমরা বলি যে প্রতিদিন 30 মিনিট করে হাঁটতে হবে। এখন হাঁটাটা কীরকম হবে? তাকে অবশ্যই 2 মাইল পার 30 মিনিটে হাঁটতে হবে প্রতিদিন। এছাড়া আমরা জগিংয়ের কথা বলি, এক্সারসাইজ, সাইকেলিংয়ের কথা বলি, সুইমিংয়ে সপ্তাহে 7 দিন হাঁটা যায়, তবে 150 মিনিট পার উইক একেবারে মিনিমাম, মানে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে আপনি হাঁটতে পারেন। কিন্তু হাঁটাটা অবশ্যই মডারেট ইন্টেন্সিটি হইতে হবে, যেখানে হার্ট রেটটা একটু বাড়তে হবে, শ্বাসটা একটু ঘন হইতে হবে, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু অবশ্যই হতে হবে। শুধু আপনি সিম্পল হাঁটা, ওই হাঁটাতে কিন্তু আপনার হাইপারটেনশন কন্ট্রোল হবে না, ওয়েটও রিডাকশন হবে না। যারা আসলে দৌড়াতে পারেন তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ কিন্তু করা যাবে না। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজের ক্ষেত্রে কী হবে, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, ব্রেন স্ট্রোকের কিন্তু রিস্ক থাকে। তাহলে দেখা যাচ্ছে খুব বেশি ধরনের এক্সারসাইজ, যেটা ওয়েট লিফটিং, হেভি এক্সারসাইজ, এগুলি কিন্তু আমরা অ্যাভয়েড করার জন্য বলি। ওবেসিটি যদি কমে যায় বা আগে যে ধরনের মোটা হঠাৎ করে হয়ে গেছেন সেটি যদি কমে যায়, তাহলে কি আসলে প্রেশার কমে যাবে? অবশ্যই কমবে। এবং এই ক্ষেত্রে আমরা যে নন ফার্মাকোলজিক্যাল যেই ট্রিটমেন্টগুলোর কথা বলা, আপনি দেখবেন যে এলিভেটেড হাইপারটেনশনের ক্ষেত্রে আমরা কিন্তু নন ফার্মাকোলজির কথা বলি। তারপরে স্টেজে যেটা স্টেজ 1 হাইপারটেনশন, যেটা হচ্ছে আপনার যেটা হচ্ছে 30 থেকে 139 সিস্টোলিক, ডায়াস্টোলিক 80 থেকে 89 পর্যন্ত। এই ব্লাড প্রেশারের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল, মানে ওষুধ ছাড়া। তাহলে ওষুধ ছাড়া চিকিৎসার ভিতরে কি? ভিতরে 1 নম্বরই হচ্ছে ওয়েট রিডাকশন, মানে ওয়েটটাকে আমাদের স্বাভাবিক আনতে হবে। স্বাভাবিক আনার জন্য অবশ্যই আমাদের খাদ্য অভ্যাসে পরিবর্তন আনতে হবে। যেমন আমরা বলি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমে দেওয়ার জন্য কার্বোহাইড্রেট, এবং তার ভিতরে স্যাচুরেটেড ফ্যাট, তারপর হচ্ছে আপনার ট্রান্স ফ্যাট, কোলেস্ট্রল, এগুলো কমিয়ে ফেলতে হবে। খাবারের ভিতরে থাকবে কি? বেশি পরিমাণে আমরা ফ্রুটসের কথা বলি, তারপরে সবজির কথা বলি, আর হচ্ছে পটাশিয়াম কন্টেনিং, ক্যালসিয়াম কন্টেনিং, ম্যাগনেসিয়াম কন্টেনিং খাবার, এবং লবণটা কম খাওয়ার জন্য আমরা বলি। তাহলে এর মাধ্যমে কিন্তু আর এক্সারসাইজ, এর মাধ্যমে কিন্তু আমরা ওয়েটটা কিন্তু রিডিউস করে নিয়ে আসতে পারি। ওয়েট রিডাকশনের মাধ্যমে 10 to 20 মিলিমিটার মার্কারি ব্লাড প্রেশার অনেক সময় কিন্তু কমে আনা সম্ভব। পারিবারিক ইতিহাস থাকলেই কি পরবর্তী বংশধর বা পরবর্তী প্রজন্মের এই উচ্চ রক্তচাপ হতে পারে? পারিবারিক যদি আপনার হিস্ট্রি থাকে, যেমন বাবা মা যদি কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে তার পরবর্তী জেনারেশন সন্তানদের ভিতরেও কিন্তু উচ্চ রক্তচাপের প্রবণতা বেশি। তাহলে সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদের যখন দেখবো যে আমরা এলিভেটেড হাইপারটেনশন থাকে, তাকে অবশ্যই সতর্ক করতে হবে যে তাকে যে লাইফস্টাইল যে চেঞ্জের আমরা কথা বলি, এই লাইফস্টাইল চেঞ্জের ভিতরে তাকে চলে আসতে হবে। আসলে অবশ্যই তার ব্লাড প্রেশারটা বেড়ে যাওয়াটাকে আমরা কিন্তু ধীরগতিতে নিয়ে আসতে পারবো, কমে আনতে পারবো। উচ্চ রক্তচাপের এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে, তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি তো থাকা সম্ভব না। আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয়, তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে। যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি, তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না। আমরা সবাই জানি রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম। এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে, যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায়। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য, রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই, যেটি আমরা সবাই মোটামুটি জানি, সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি।
আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি, কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকি না, যেটি সবচাইতে জরুরি। আপনি কষ্ট করে খেলেন, অরেঞ্জ করলেন, আপনি সব কিছুই করলেন, কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই। অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম, আমরা ডিম খাচ্ছি, কিন্তু এই ধরনের একটা ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক কাপ চা খেলেন, এই যে আপনি একটা চা খেলেন, আপনি যে এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন, এত এক্সপেন্সিভ, হয়তো ডিম খেলেন, কিন্তু আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ব হলো না, তাহলে আপনি যেই চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না। তাহলে আসলে কেন এই চা আপনার অসুবিধা হলো? আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেইনটা আপনি নিয়েছেন সেটি আপনাকে বাধা দিয়ে দিয়েছে। সো আপনি যখন ব্রেকফাস্টটা করবেন, অ্যাটলিস্ট খাদ্য তালিকায় আপনি চা না রাখাটা সবচেয়ে হেলদি, তবে যদি রাখতেই চান অবশ্যই অ্যাটলিস্ট 1 ঘন্টার একটা গ্যাপ রাখাটা ভালো। যদি আপনি বডিতে রিয়েল অ্যাবজর্পশন চান তাহলে খাবারের তালিকায় আয়রন জাতীয় খাবার খাওয়ার পরে একটু ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া অনেক ভালো। তাতে হবে কি, আপনি যে আয়রনটা খেয়েছেন এই টোটাল আয়রনটা আপনার বডিতে দারুণভাবে অ্যাবজর্ব হবে এবং আপনি থাকবেন হেলদি এবং আপনার নানান রকম অসুখ বিসুখ থেকে আপনি ইনশাল্লাহ রক্ষা পেয়ে যাবেন। খাদ্য তালিকায় তাহলে কি রাখা যায়? আর আমরা জানি আয়রন কন্টেনিং খাবারের ভিতরে গরুর মাংস, কলিজা এই ধরনের কিন্তু খাবারগুলো অনেক জরুরি, কিন্তু এগুলো যেহেতু খুব এক্সপেন্সিভ এবং সবার পক্ষেই সবসময় রাখা পসিবল হয় না, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই গাঢ় সবুজ শাক, স্পেশালি কচু শাক, এখন শাকও খুব এক্সপেন্সিভ, কিন্তু তারপরেও এটি আমাদের অনেকের হাতের কাছে সহজে পাওয়া যায়। যারা একটু গ্রামে থাকেন বা আমাদের উঠানের দিকেও দেখা যায় যে এই ধরনের গাঢ় সবুজ শাকগুলো আমরা যেমন ধরেন পালং শাক বা কলমি শাক, এগুলোও কিন্তু আমরা একটু গার্ডেনিংও করতে পারি। এই ধরনের শাকগুলো আমরা যখন খাবো একটু ভর্তা করেও খেতে পারেন, একটু রান্না করেও করতে পারেন, একটু ঝোল করে করতে পারেন, কিন্তু তার সাথে অফকোর্স যেটা জরুরি সেটা হলো একটু লেবু, ভিটামিন সির জন্য। এছাড়া আপনি যদি খাদ্য তালিকায় অ্যাটলিস্ট সপ্তাহে 1 বার বা 2 বার যদি হয় গরুর কলিজা অথবা আমি যেটা বলছি যে বিফ, এই ধরনের লাল মাংসগুলো আয়রনের জন্য যথেষ্ট উপকারী। এছাড়া বাদাম জাতীয় খাবারগুলো আপনি খেতে পারেন, রক্তের জন্য এটি খুব ভালো কাজ করে এবং আপনার খাবারের ভিতরে একটু ডিফারেন্ট খাবারগুলো রাখবেন, বিভিন্ন ধরনের কালারফুল খাবারগুলো রাখবেন। যেমন আমরা যখন সবজি খাই দেখা যায় শুধু সবুজ খাবারগুলো খাচ্ছি, একটু গ্রিনের সাথে সাথে একটু রেডিশ খাবারও রাখতে পারেন, যেরকম আনারের জুস খেতে পারেন, একটু রেড অ্যাপেল খেতে পারেন বা গ্রিন অ্যাপেল খেতে পারেন, এটিও কিন্তু আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে। এছাড়া খাবারের তালিকায় আপনাকে অবশ্যই একটু যথেষ্ট পানি রাখতে হবে, কারণ ওয়াটারের কারণে আমরা অনেক সময় যে ডিহাইড্রেটেড হয়ে যাই, এটিও কিন্তু আমাদের শরীরের জন্য বেশ আনহেলদি। তো শরীরের জন্য আপনি যদি একটু ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন, প্রপার মিল একটা প্রিপারেশন করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ব্লাড নিয়ে যে অন্যান্য কমপ্লিকেশন সেটি কিন্তু আপনার অসুবিধায় আর পড়তে হবে না। উচ্চ রক্তচাপ প্রতিরোধে কি করণীয়? উচ্চ রক্তচাপ কিভাবে আমি প্রতিরোধ করব সেই সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন। আমরা যদি প্রতিরোধের কথা বলি, প্রথমেই আমরা লাইফস্টাইল চেঞ্জের আমরা কথা বলি, যে আমাদের অবশ্যই জীবনযাত্রা পরিবর্তন হবে। যেমন দেখবেন যে আমরা ঠিকমতো ঘুমাচ্ছি না, সারা রাত ধরে জাগানো থাকা হচ্ছে, তাহলে এই লাইফস্টাইল নিয়ে চলা যাবে না। আমরা অবশ্যই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাকে ঘুমাইতে হবে। ঘুমের টাইমটা কিন্তু ঠিকমতো, যেটা আমরা বলি 11টা থেকে ভোর 5টা পর্যন্ত। আপনি যদি দিনের বেশি অংশ যদি ঘুমিয়ে থাকেন, যেমন অনেকে সকাল 10টা 11টা পর্যন্ত, এই সময় যারা ঘুমায় তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমার ঘুমের সময়টা ঠিক করতে হবে। টেনশন, অস্থিরতা, যে কোনো কিছুতে আমার কম্পিটিটিভ লাইফস্টাইল মডিফিকেশনের যে বিষয়গুলো রয়েছে খুব গুরুত্ব সেগুলো নিশ্চিত করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভি দর্শকদের। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দেখা যায় যে একজন মানুষ ফাইব্রয়েড নিয়ে দিনের পর দিন পার করছে, হয়তো সে জানে না, বাট যে সিমটমগুলো আমরা খুব কমনলি পেয়ে থাকি সেটা হচ্ছে অনেকের তলপেটে একটু ভার অনুভব করতে পারে যদি ফাইব্রয়েডের সাইজটা বড় হয়ে যায়। আর ফাইব্রয়েড ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেনোরেজিয়া বলে একটা টার্ম আছে, মানে পিরিয়ডের সময় রক্তটা অনেক বেশি যায়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।